অরুণ, আপনি কফি খাবেন? আমি কি আপনার জন্য কফি কাপ রেডি করব? ইনা, আপনি দিলে আমি বিষও খেয়ে নিতে পারি। যদি কি সত্যি সত্যি কফির মধ্যে বিষ মিশিয়ে দিই আমি? হুম, আমিও সত্যি সত্যি আমার হাতে বিষ খেয়ে নেব। এদিকে অরণ্য কথা শুনে এনার মুখে লজ্জা মিশ্রিত হাসি ফুটে ওঠে। এরপর সে কফি তৈরির দিকে আবার মনোযোগ দেয়। প্রায় 10 মিনিট পর কফি তৈরি হয়। ইনা কফির কাপ অরণ্যর হাতে দেয়। এরপর নিজের এক হাতে কফি নিয়ে খেতে থাকে। ইনা বলে, অরুণ, কফি কেমন হয়েছে? হুম, অনেক ভালো। দেখতে হবে না কে রেডি করেছে? আমার বউ তৈরি করছে। অরণ্য আর ইনার খুনসুটির মধ্যে তারা কফি খাওয়া শেষ করে। এরপর রুমে ফিরে আসে। সেখানে এসে ইনা বেডে শুয়ে পড়ে। অরণ্য গিয়ে তার সোফায় শুয়ে পড়ে। অরণ্য আর ইনা একে অপর দিকে তাকিয়ে থাকে। তাদের একজোড়া চোখের মিলন হয়। ইনা চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। অরণ্য অল্প সময় ইনার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে। সত্যি কি নিষ্পাপ মুখ, যেন অজস্র মায়া তৈরি করে কোনো হুড়োপড়ি। সকাল হয়ে যায়। অরণ্য আর ইনা ঘুম থেকে উঠে পড়ে। ইনা কারবার থেকে কাপড় নিয়ে নিজের ব্যাগ গুছিয়ে রাখতে থাকে। অরণ্য গোসল করতে ওয়াশরুমে যায়। এর প্রায় 10 মিনিট পর অরণ্য দেখে সে কাপড় নিয়ে আসতে ভুলে গেছে। অরণ্য বাইরে থাকা ইনায়াকে ডাক দেয়। ইনা, আমার কাভার থেকে কাপড় এনে দেন একটু, আমি জামা কাপড় নিয়ে আসতে ভুলে গেছি। অরণ্য ডাক শুনে ইনায়া কাপড় নিয়ে আসে। এরপর অরণ্য ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে তাকে ডাক দেয়। অরণ্য হাত বাড়িয়ে দেয়। ইনা তার হাত কাপড় দেয়, কিন্তু অরণ্য ভুল করে ইনার হাত ধরে ওকে সহ ওয়াশরুমের ভেতরে নিয়ে আসে। ইনা অবাক হয়ে বলে, অরুণ, কি করছেন আপনি? অরণ্য যখন বুঝতে পারে সে ভুল করে ইনার হাত ধরে তাকে ভেতরে নিয়ে এসেছে, তখন অরণ্য বলে, সরি সরি ইনা, আসলে আমি খেয়াল করিনি। ওয়াশরুমে ঝর্ণা থেকে পানি পড়তে থাকে, যার কারণে অরণ্য আর ইনার কথার মধ্যে ওরা দুজনই ভিজে যায়। ইনার রাগের দৃষ্টিতে অরণ্যের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখন অরণ্যের চোখে যায় ইনার ভিজে যাওয়ার শরীরের দিকে। ইনার ভিজে যাওয়ার কারণে তার শাড়ি শরীরের সাথে লেপটে গেছে। ইনাকে দেখতে অনেক আকর্ষণীয় লাগছে, যা দেখে অরণ্য শুকনো ঢোক গেলে। অরণ্য জীবনের প্রথম কোনো নারীকে এমন করে দেখছে। অরণ্য নিজে সরিয়ে নেয় ইনার উপর থেকে, তবে তার চোখ যায় ইনার ভিজে যাওয়া ঠোঁটের দিকে। ইনার ভিজে যাওয়া ঠোঁট অরণ্যকে বড্ড বেশি আকৃষ্ট করছে। অরণ্য হাত দিয়ে ইনার গাল টাচ করে। ইনা কিছুটা কেঁপে ওঠে। অরণ্য ইনার কপালে ভিজা চুল কানের পেছনে গুজে দেয়। অরণ্য যখন ইনার ঠোঁটে কাছে এগিয়ে যাবে, তখন ইনা কাপা কাপা কণ্ঠে বলে, অরুণ, কি করছেন আপনি? ইনার কণ্ঠ শুনে অরণ্যর হুঁশ ফিরে আসে। সে দূরে সরে যায় ইনার থেকে। ইনা তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে বের হয়ে যায়। অরণ্য নিজের উপর রাগ হচ্ছে। সে কি করেছিল একটু আগে? নিজের স্ত্রীকে এত কাছে দেখে হয়তো কোনো পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। অরণ্যের সাথে হয়তো তাই হয়েছে। প্রায় 10 মিনিট পর অরণ্য গোসল শেষ করে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। অন্যদিকে ইনা এতক্ষণ ভেজা শরীরে দাঁড়িয়েছিল। অরণ্য ইনার দিকে একবার তাকায়। ওয়াশরুমে ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ে যায় তার। নিজের চোখ সরিয়ে নেয় ইনায়ের উপর থেকে। ইনা তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায়। ইনা গোসল শেষ করে বাইরে এসে দেখে অরণ্য হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে থাকে। অরণ্য তার পেছনে ইনাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার হাতে থাকা হেয়ার ড্রায়ার ইনার দিকে বাড়িয়ে দেয় আর বলে, ইনা, তাড়াতাড়ি চুল শুকিয়ে নেন, চুল বেশি সময় ভেজে থাকলে ঠান্ডা লাগতে পারে। অরণ্য হাত থেকে হেয়ার ড্রায়ার নিয়ে ইনায়া তার চুল শুকিয়ে নিতে থাকে। অরণ্য নিচে চলে যায় খাবার খেতে। ইনায়া রেডি হয়ে নিচে যায়। সেখানে সাইমা অপেক্ষা করছিল তাদের জন্য। এই বাড়িতে খুব অল্প মানুষ থাকে আর তাদের মধ্যে বন্ডিং খুব ভালো না, যার জন্য ইনায়ার ভালো লাগে না। চৌধুরী বাড়ির সকল সদস্যকে সে ভীষণ মিস করে। সেখানে কাটানো সুন্দর মুহূর্ত তার মনে পড়ে। ইনায়া সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। তাকে দেখে সাইমা এগিয়ে আসে। সাইমা বলে, ভাবি, তুমি এত দেরি করলে কেন খাবার খেতে আসতে? আমি অনেক সময় ধরে তোমার জন্য অপেক্ষা করছি। আসলে আমি আর অরুণ একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি, আর যার জন্য ব্যাগপত্র গোছাতে একটু সময় লেগে গেছে। আচ্ছা, এখন খাওয়া দাওয়া শুরু করা যাক। চলো। ইনায়া আর সাইমা খাবারের টেবিলে বসে যায়। পাশের চেয়ারে অরণ্য বসে আছে। অরণ্য নিজের খাওয়া শুরু করে দেয়, তবে ইনায়া সিঁড়ির কাছে থাকা রুমের দিকে বারবার তাকিয়ে দেখছে। ইনায়া রেহানা বেগমের জন্য অপেক্ষা করছে, কিন্তু রেহানা বেগমের রুমের দরজা বন্ধ দেখে ইনা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, সাইমা মা কোথায়? ওনার রুমের দরজা কেন বন্ধ? উনি কি খাবার খেতে আসবেন না? ইনায়ার কথা শুনে সাইমা অরণ্যর দিকে তাকায়। অরণ্য নিজের খাওয়া বন্ধ করে ইনায়াকে উদ্দেশ্য করে বলে, আম্মু, আমার নিজের রুমে নাস্তা করেন, সকলের সাথে টেবিলে বসে খাবার খাওয়া ওনার পছন্দ না। আপনি খাবার খাওয়া শুরু করেন, দেরি হয়ে গেলে ট্রেন মিস হয়ে যাবে। অরণ্যর কথা শুনে ইনায়া অবাক হয়। রেহানা বেগম কেন সকলের সামনে খাবার খাওয়া পছন্দ করেন না?
রেহানা বেগম যথেষ্ট ভদ্র আর বিনয়ী মহিলা। পরিবারের সকলের সাথে খাবার না খেয়ে আলাদা রুমে খাবার খাওয়ার মতো অহংকারী মানুষ শুনি না। রেহানা বেগম যথেষ্ট ভদ্র আর বিনয়ী মহিলা। পরিবারের সকলের সাথে খাবার না খেয়ে আলাদা রুমে খাবার খাওয়ার মতো অহংকারী মানুষ শুনি না। আর সন্তানরা খাবার খাবে আর মা সেটা দেখে তৃপ্তি অনুভব করবে, এটাই সকল মায়ের চাওয়া থাকে। ইনায়া অরণ্যের কথা অনুযায়ী খাবার খাওয়া শুরু করে। এরপর খাবার খাওয়া শেষ করে সাইমা নিজের রুমে চলে আসে। অরণ্য আর ইনায়া সিঁড়ি দিয়ে উপরে চলে আসে। অরণ্য বেশ শান্ত আর চুপচাপ ছিল এতক্ষণ। ইনায়া আর অরণ্য রেডি হয়ে নিচে নামে। এরপর সাইমার থেকে বিদায় নিয়ে তারা গাড়িতে উঠে বসে। ইনায়া গাড়িতে বসে আছে, তার পাশে বসে ল্যাপটপে কাজ করছে। অরণ্য চোখ মুখে জুড়ে গম্ভীরতা রয়েছে। গাড়িতে এখন নীরবতা বিরাজ করছে। ইনায়া হঠাৎ করে জিজ্ঞেস করে, অরণ্য, আমাদের বিদায় দেওয়ার জন্য মা কেন আসলেন না? আমরা এতদিনের জন্য বাইরে যাচ্ছি, উনি কি সেটা জানেন না? এদিকে ইনার মুখে ওর মায়ের কথা শুনে অরণ্য ল্যাপটপ থেকে নিজের মনোযোগ সরিয়ে ইনায়ের দিকে তাকায়। অরণ্য গম্ভীর কণ্ঠে বলে, না আম্মু, আমাদের বিদায় দিয়ে কখনো আসবে না, কারণ আম্মু আমাকে অপছন্দ করেন। কেন? সব কেন উত্তর হয় না ইনায়া? একজন মা কেন তার ছেলেকে অপছন্দ করবে? তার সন্তান এতদিনের জন্য কোথাও যাচ্ছে, তাকে বিদায় দেওয়ার জন্য ইচ্ছে কি তার করে না? যে কারণে আপনি আমাকে ঘৃণা করেন, সেই কারণে আমার আম্মু আমাকে ঘৃণা করে। আমি ঘৃণা করি আপনাকে অরণ্য। ভালো তো বাসেন ইনায়া। যাকে নিজের আপন মা ঘৃণা করে তাকে অন্য নারী কি ভালোবাসবে? এই অরণ্যরা চৌধুরী জীবন যুদ্ধে বড্ড একা। অরণ্যের কথার মানে ইনা বুঝতে পারে না, শুধু তার বোকা বোকা নয়নে অরণ্যের দিকে তাকিয়ে থাকে। গাড়িতে থাকা অবস্থায় অরণ্য আর কোনো কথা বলে নাই ইনার সাথে। অরণ্যর সম্পূর্ণ মনোযোগ ল্যাপটপে, নিজের কাজের ওপর রেখেছে। ইনার দিকে ফিরেও তাকা নেয়। ইনার বড্ড অভিমান হয় অরণ্যর ওপর। লোকটি কি তার কথায় রাগ করেছে? সকালে অরণ্যর মুড একদম পারফেক্ট ছিল, কিন্তু খাবারের টেবিলে ইনার মুখে নিজের মায়ের নাম শুনে অরণ্যর মুখে গম্ভীরতার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। সকাল প্রায় 10টা। ইনায় আর অরণ্যর গাড়ি রেল স্টেশনের সামনে এসে পৌঁছায়। অরণ্য গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে যায়। পাশ থেকে গাড়ির দরজা খুলে ইনায় নামে। অরণ্য ড্রাইভারকে বিদায় জানিয়ে ট্রেনের টিকিট পকেট থেকে বের করে স্টেশনের ভেতরে চলে যায়। ইনায় সেখানে দাঁড়িয়ে আছে। প্রায় 5 মিনিট পর অরণ্য ফিরে আসে আর বলে, ইনার ট্রেনের টিকিট ঠিক আছে, অল্প সময়ের মধ্যে ট্রেন ছেড়ে দেবে, চলুন যাওয়া যাক। অরণ্যর মুখে ইনার নাম শুনে ইনার মনে প্রশান্তি বয়ে যায়। অরণ্য অবশেষে তার সাথে কথা বলেছে। তাহলে কি অরণ্যর রাগ ইনায়ের উপর থেকে কমে গেছে? ইনায়া শান্ত গলায় বলে, অরণ্য, আপনার রাগ কি শান্ত হয়েছে? আসলে সকালে তখন মায়ের কথা জিজ্ঞেস করার জন্য সরি। ইনার মুখ থেকে সরি কথাটা শুনে অরণ্য ওর দিকে অবাক নয়নে তাকায়। সকালের ঘটনার জন্য ইনার উপর রাগ করে নাই। অরণ্য শুধু মায়ের কথা শুনে তার মনে জমে থাকা কষ্টের আগমন ঘটে, যার জন্য অরণ্য চুপচাপ থাকে। এতক্ষণ একজন সন্তানের জন্য মায়ের চোখে ঘৃণা দেখা সহজ কথা না। তবে ইনা আজ প্রথম অরণ্যকে সরি বলেছে। ইনার চোখে এক অদ্ভুত ভয় সৃষ্টি হয়েছে। ইনা কি তবে অরণ্যর রাগ দেখে ভয় পায়? কিন্তু ইনা এতটা ভীতু মেয়ে না। তাহলে কি ইনার কষ্ট হচ্ছে অরণ্যর এমন ব্যবহার দেখে? অরণ্য মৃদু স্বরে জবাব দেয়, ইনায়া, আপনার উপর রাগ করে থাকার কোনো যথাযথ কারণ আছে কি? আর সকালে খাবার টেবিলে মায়ের কথা জিজ্ঞেস করা আপনার অন্যায় বা অপরাধ ছিল না। বাড়ির বউ হিসেবে সকলে খাওয়া দাওয়ার বিষয়ে জানার বা জিজ্ঞেস করার অধিকার আপনার আছে। অরণ্যর কথা শুনে ইনার মুখে হাসি উঠে। তাহলে কি অরণ্য তার প্রতি রাগ বা অভিমান করে নাই? ইনায়া বলে, তবু আমার কোনো বিষয়ে না জেনে কথা বলা ঠিক হয়নি। মায়ের আর আপনার সম্পর্ক কেমন তা আমার জানা ছিল না। আমার কথা যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে আম সরি। ইনায়া, আপনার যদি কষ্ট হয় তাহলে আপনার কি সত্যি খারাপ লাগে? নিজের শত্রুর উপর এত মায়া জন্মানো কিন্তু ঠিক নেই না, কারণ মায়া থেকেই ভালোবাসার জন্ম হয়। অর্ণব, ভালোবাসা কথাটা এই ইনায়ার ভাগ্যে নেই। কারণ এই ইনায়া এতটা অভাগা যে ও যাকেই ভালোবাসে সেই তার জীবন থেকে হারিয়ে যায় বা তার প্রতি ঘৃণা করে দূরে সরে যায়। অরণ্য আর ইনার জীবন এক নদীর 2 তীরের মতো, যাদের মধ্যে হাজার যোগসূত্র রয়েছে। রেল স্টেশনের অনেক মানুষের ভিড় রয়েছে, যার জন্য অরণ্য ইনের দিকে নিজের হাত বাড়িয়ে দেয়। অরণ্য বলে, ইনায়া, হাত ধরেন, অনেক মানুষের ভিড়ে হারিয়ে যেতে পারেন। ইনার অরণ্যর হাত শক্ত করে ধরে। অরণ্য আর ইনার রেল স্টেশনের ভিতরে চলে যায়। অনেক মানুষের সমাগম সেখানে, তবে তারা সফলভাবে ট্রেনের ভিতরে উঠতে পারে। অরণ্য তাদের জন্য ভিআইপি সিট বুক করেছে। ইনা আর অরণ্য এখন সেখানে বসে আছে। পাশাপাশি 2টা সিট, কিন্তু তাদের অপর সিটে 2জন বৃদ্ধ মহিলা
আর পুরুষ বসে আছে। যদিও তাদের সিট ভিআইপি, কিন্তু ট্রেনে হাজার হাজার মানুষের ভিড়, যার জন্য এর চেয়ে ভালো আয়োজন করা যায় নাই। সামনে বসে থাকা বৃদ্ধ দম্পতি থেকে ইনায়া আর অরণ্য দুজনে হাসে। তার একসাথে অনেক সময় কথা বলে। অরণ্য যথেষ্ট মিশুক, সকলের সামনে টাকা পয়সার অহংকার তার মধ্যে একদম নাই। আর ইনায়া সকলের সাথে কথা বলতে পছন্দ করে, আর বয়স্ক লোককে সম্মান তারা দুজনই করে। বৃদ্ধ লোক বলে, আচ্ছা, তোমরা কি বিবাহিত? তোমাদের কি প্রেম করে বিয়ে হয়েছে না পারিবারিকভাবে? বৃদ্ধ লোকের কথা শুনে অরণ্য আর ইনায়া একে অপর দিকে তাকিয়ে দেখে। ইনায়া চুপ থাকে। অরণ্য উত্তর দেয়, জি, আমরা বিবাহিত। তবে আমাদের বিয়ে ভালোবেসে হয় নাই। আমরা বিয়ের আগে একে অপরকে অপছন্দ করতাম, কিন্তু তবুও পরিবার জোর করে আমাদের বিয়ে দিয়ে দিয়েছে। তা এখন আমরা জানি না এটা কি ম্যারেজ। অরণ্যর কথা শুনে বৃদ্ধ মহিলার পুরুষ হেসে দেয়। ইনায়ার এমন করে বিয়ের কথা শুনে লজ্জা করছে। বৃদ্ধ মহিলা বলে, ইনায়া আর অরণ্য তাদের সাথে বেশ অনেক সময় কথা বলে। প্রায় দুপুর 12টা বাজে এখন। ইনায়া এত সকালে ঘুম থেকে ওঠার কারণে তার চোখে অনেক ঘুম। অরণ্য দেখে ইনায়া ঘুমিয়ে পড়েছে। সে তার কাছে যায়, ইনার মাথা নিজের কাঁধে রাখে। ইনা মনে হয় একটু আরাম পেয়েছে, যার জন্য সে শান্তিতে অরণ্যর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ইভান আজকে অফিসে এসেছে। মিলন সাহেব ইনার পরিবর্তে কোম্পানির দায়িত্ব ইভানের হাতে দিয়েছে। ইভান এখন তার কেবিনে বসে অফিসের মেল চেক করছে। তবে প্রতিটা ফাইল সহ ব্যাংক অ্যাকাউন্ট দেখে সে অবাক হয়ে যায়। কোম্পানির প্রতিটা কাগজে আসল মালিক হিসাবে মিলল মিলন সাহেবের নাম। ইনার ব্যাংক অ্যাকাউন্টে কোম্পানির তরফ থেকে সামান্য কিছু পারিশ্রমিক যেত। তাহলে কি ইনায়া প্রায় বিনা বেতনে এত বছর কোম্পানির জন্য কাজ করেছে? ইনার সম্পত্তির পরিমাণ বেশি নাই, অতি সামান্য। শুধু তার একটা নিজস্ব ব্র্যান্ড আছে, যা এখন অনেক পপুলার। ইনা কোম্পানি জয়েন করার পর কোম্পানির উন্নয়ন আরও বেড়ে দ্বিগুণ হয়েছে। ইভান তার সামনে থাকা সকল ফাইল দেখে বুঝতে পারে ইনা এই কোম্পানি থেকে নিজের জন্য কিছুই নেয় নাই, শুধু সামান্য কিছু পারিশ্রমিক নিয়েছে, যা তার প্রাপ্য। তাহলে কি ইনা লোভী মেয়ে না? ইভান তার চেয়ার ছেড়ে উঠে যায়। এরপর জানালার দিকে তাকিয়ে ভাবে, ইনায়া কি সত্যি এত ভালো মেয়ে? ওর প্রতিটা কাজ বলে দিচ্ছ কতটা যোগ্য আর পরিশ্রমী। ইনায়া যা করেছে আমার জন্য তা অন্য কেউ করবে না। তাহলে কি ইনায়ের প্রতি করা আমার ধারণা ভুল? বিকেল প্রায় 4টা। ট্রেন এসে পৌঁছায় গন্তব্যে। ইনার আর অরণ্য ট্রেন থেকে নামে। এরপর সে বৃদ্ধ পুরুষ আর মহিলাকে বিদায় জানিয়ে তারা রূপনগরের উদ্দেশ্যে রওনা দেয়। ইনায়া এখন একটা রিকশার মধ্যে বসে আছে। পাশে বসে আছে অরণ্য। তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে আছে। রিকশা করে কোথাও যাওয়ার অভ্যাস অরণ্যের নাই, তাই সে বেশ ভালো সমস্যা হচ্ছে। রূপনগর যখন তারা পার হয় তখন ইনা এক অদ্ভুত অনুভূতি হয়। আজ প্রথম সে তার নানার বাড়িতে এসেছে। ছোটবেলা থেকে বাবার মৃত্যুর পর আপনজন হিসেবে মাকে জেনে এসেছে ইনায়া, কিন্তু মায়ের মৃত্যুর পর ইনা রক্তের সম্পর্কের কাউকেই জানত না। ইনা রিকশা চালানোর লোককে জিজ্ঞেস করে, আচ্ছা, এখানে মৃত শফিক তালুকদার নামে কি কোনো মানুষকে চেনেন আপনি? তার একজন ছেলে ছিল যার নাম সাফায়াত, যিনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। শফিক সাহেবের কথা শুনে রিকশাওয়ালায় রিকশা থামিয়ে পেছনে ফিরে তাকায় আর বলে, আপনি শফিক সাহেবের কে হন? ওনার মারা যাওয়ার পর এই গ্রামে ওনার পরিচিত বা আত্মীয় স্বজন কেউ কখনো আসে নাই। শফিক সাহেব আপনার পরিচিত? আপনি কি ওনাকে বা ওনার ছেলে সাফায়াতকে চেনেন? শফিক সাহেব অনেক ভালো লোক ছিলেন, এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি। কিন্তু ধনী হওয়ার পরও ওনার মনে কোনো অহংকার ছিল না। সবসময় সবার সাথে হাসি মুখে কথা বলতেন। প্রায় 10 বছর আগে উনি মারা যান। আচ্ছা, ওনার সন্তানদের বিষয় কি জানেন আপনি? শফিক সাহেবের 2 জন সন্তান ছিল। এক মেয়ে যে শহরে পড়াশোনা করত, কিন্তু সেখানে এক ছেলেকে পছন্দ করে তাকে বিয়ে করে ফেলে। আর এক ছেলে সাফওয়াত, যে প্রায় 5 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যায়। সাফায়াত আর তার মায়ের কথা শুনে এনে বুঝতে পারে এই লোক হয়তো তার পরিবারের বিষয়ে অনেক তথ্য জানে, আর ওনার বয়স যেটুকু আছে তাতে তার মামার বিষয়ে ওনার ধারণা থাকতে পারে। ইনায়া বলে, আচ্ছা, সাফায়াত মৃত্যুর পর ওনার লাশ কি এই গ্রামে নিয়ে আসা হয়েছে? ওনার লাশ কি আপনারা নিজে চোখে দেখেছেন? দেখেছি। সাফওয়াতের জানাজাও পড়েছি আমি। আর ওই যে দূরে একটা কবরস্থান দেখছেন, সেখানে ওনাকে কবর দেওয়া হয়েছে। ইনার চোখ যায় দূরে কবরস্থানের দিকে। সেখানে স্পষ্ট লেখা আছে রূপনগর গোরস্থান। তাহলে কি সত্যি সাফায়াত মারা গেছে? কিন্তু এত বছর সাফায়াতের নাম করে এসএস কোম্পানির দায়িত্ব কে পালন করেছে? তাহলে কি সত্যি ইনার অজানা শত্রু আছে? কিন্তু কে সে? এদিকে তালুকদার বাড়ির স্পেশাল গেটের সামনে এসে দাঁড়ায় ইনা আর অরণ্যর গাড়ি। রিক্সা থেকে নেমে ভাড়া পরিশোধ করে ইনা গেটটা পার হয়ে ভেতরে ঢুকে যায়।
ইনার নানা প্রায় 10 বছর আগে মারা গেছে, আর ওর নানি মৃত্যুর প্রায় অনেক দিন হয়ে গেছে, যার জন্য তার আত্মীয় বলতে বাড়িতে কেউ নাই। তবে বাড়িটা যথেষ্ট পরিষ্কার, সুন্দর করে সাজানো, যেন মনে হচ্ছে কেউ এখনো এই বাড়িতে থাকে। ইনান কৌতূহল নিয়ে বাড়ির সদর দরজা নক করে। ভেতর থেকে কোনো উত্তর না আসায় সে আবার জোরে শব্দ করে। দরজা কারো শব্দ শুনে ভেতর থেকে দুজন বৃদ্ধ মহিলা বের হয়ে আসে। তাদের পরনে সাদা শাড়ি ছিল এবং চোখে জোড়া চশমার সাদা ফ্রেম দিয়ে ঢাকা ছিল। ইনার কাছে তারা অপরিচিত, কারণ ছোটবেলা থেকে কোনো ঘটনা এখন তার স্মরণে নাই। বৃদ্ধ মহিলারা অল্প সময় মুখের দিকে তাকিয়ে থাকে, মনে হয় ইনার পরিচয় মনে করার চেষ্টা করছে। অবশেষে তারা ব্যর্থ হয় ইনার চেহারা দেখে তার পরিচয় শনাক্ত করতে। তাই বৃদ্ধ মহিলার মধ্যে একজন জিজ্ঞেস করে, তোমার পরিচয় কি? এই তালুকদার বাড়িতে আসার কারণ কি তোমার? এই বাড়ির কারোর সাথে কি তোমার পূর্ব পরিচয় আছে? বৃদ্ধ মহিলার করা কথা শুনে ইনায়া আর অরণ্য একে অপরের দিকে তাকায়। ইনায়া তাদের কথার জবাবে বলে, আমার নাম ইনায়া, তালুকদার বাড়ির কর্তা শফিক তালুকদারের বড় মেয়ে, অ্যানির একমাত্র মেয়ে আমি। অনেকদিন যাবৎ শহরে থাকার কারণে গ্রামে নানার বাড়ি কখনো আসা হয়নি আমার, আজই প্রথম এসেছি। ইনার মুখে তার নানা আর মায়ের নাম শুনে বৃদ্ধ মহিলার একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। এর মধ্যে একজন যত দ্রুত সম্ভব ছুটে যায় উপরের সিঁড়ি বেয়ে, সে কোথায় যেন চলে যায়। আর অন্যদিকে অন্য একজন বৃদ্ধ মহিলা তার চোখ থেকে চশমা খুলে ফেলে। এরপর চোখের পানি মুছে স্পষ্ট নয়নে ইনার দিকে দেখে। ইনা অবাক করা নয়নে সবকিছু দেখে যাচ্ছে। এখানে কি হচ্ছে তার বোধগম্য হচ্ছে না। ইনার কোনো কথা জিজ্ঞেস করার আগে সামনে থাকা বৃদ্ধ মহিলা তার দিকে এগিয়ে আসে। বৃদ্ধ মহিলা ইনার মাথায় হাত রাখে আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আজ প্রায় 10 বছর পর তালুকদার বাড়ির বংশধর ফিরে এসেছে। তোমার নানু মারা যাওয়ার আগে তোমার মায়ের কথা সবসময় বলতো। অনেক কান্না করেছে নিজের মেয়েকে দেখার জন্য, কিন্তু ওনার স্বপ্ন পূরণ হয়ে যাওয়ার আগেই উনি মারা যান। আজ যদি তোমার নানু বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হতো। ইনা নিজের নানুর বিষয়ে আজ প্রথম শুনছে, কারণ ছোটবেলায় তার মা নিজের বাবার বাড়ির বিষয়ে কোনো ঘটনা তাকে বলে নাই। তবে ইনা অবাক হয় ওনাকে আর নানুর বিষয়ে কথা বলায় উনি কি করে তার নানুর কথা জানেন। আর এই তালুকদার বাড়িতে বৃদ্ধ মহিলার কোথা থেকে এসেছে? ইনা জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি কে? তালুকদার বাড়ির প্রত্যেকে মারা গেছে, তাহলে আপনাদের কি পরিচয়? ইনার কথা শুনে তার সামনে থাকা বৃদ্ধ কোনো কথা বলতে যাবে তার আগে পেছন থেকে লাঠির আওয়াজ শোনা যায়। ইনা সেদিকে তাকিয়ে দেখে সেখানে প্রায় 100 বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে, যার জন্য একজন যথেষ্ট শক্ত আর সুন্দরী। ইনা এত বৃদ্ধ মহিলা দেখে অবাক হয়। তারা সকলে ইনার দিকে এগিয়ে আসছে। ইনার আবার তার কথা জিজ্ঞেস করে, আপনাদের পরিচয় কি? তালুকদার বাড়িতে আপনারা কেন থাকেন? আমরা সকলে অসহায় বৃদ্ধা। তোমার নানু মারা যাওয়ার আগে এই বাড়ি বৃদ্ধাশ্রমের নামে দান করে দিয়ে গেছে, যার জন্য প্রায় 100-এরও বেশি মানুষ এই বাড়িতে থাকে, যারা প্রত্যেকেই বৃদ্ধ। বৃদ্ধা আশ্রম কথাটা শুনে ইনা যথেষ্ট অবাক হয়। সে খেয়াল করে সামনে থাকা দেয়ালে স্পষ্ট লেখা আছে বৃদ্ধাশ্রম। এই জন্য কি বাড়ির ভেতরে ঢোকার সময় সবকিছু পরিষ্কার আর পরিপাটি করে সাজানো লাগছিল তার কাছে? ইনা নিশ্চয়ই হয় যে তার নানু হয়তো তার পরিচয় তখন জানতেন না, যার কারণে এই বৃদ্ধা মানুষের থাকতে দিয়েছেন। ইনা বিরক্ত হয় না, বরং সে হাসি মুখে এগিয়ে যায় সকলের কাছে। ইনার সকল বয়স্ক মহিলার পায়ে হাত দিয়ে সালাম করে, এরপর বলে, আমার নানুর বিষয়ে আমি কখনো কিছু শুনিনি। তবে উনি মারা যাওয়ার আগে এই বাড়ির বৃদ্ধাশ্রমের নামে দান করে গেছেন, যার মানে উনি যথেষ্ট ভালো মানুষ ছিলেন। আর নানুর সিদ্ধান্তে আমার কোনো অভিযোগ নেই। অরণ্য এতক্ষণ অনেক সময় ধরে সব কথা শুনে যাচ্ছে, তবে ইনার কথায় সে মুগ্ধ হয়। সত্যি বলতে ইনার মেয়েটা যথেষ্ট বুদ্ধিমতী আর দয়ালু মানসিকতার মেয়ে। তালুকদার বাড়ির আয়তন দেখে মনে হচ্ছে যদি ইনা এই বাড়ি বিক্রি করে দিত তাহলে অনেক টাকার মালিক হতে পারত। কিন্তু ইনায় তা না করে নিজের নানুর সিদ্ধান্তের সম্মান করেছে। ইনার প্রতিটা আচরণে অরণ্য খুশি হয় আর ওর প্রতি শ্রদ্ধাশীল হয়। বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধরা ইনার কথা শুনে অবাক হয়, কারণ তারা মনে করেছিল ইনা হয়তো তাদের থেকে এখানে থাকা পছন্দ করবে না। কিন্তু ইনার মুখে এমন কথা শুনে তারা খুশি হয়। বৃদ্ধ মহিলা বলে, এখন মনে হচ্ছে তুমি এই তালুকদার বাড়ির বংশধর। তোমার নানু মারা গেছেন তো কি হয়েছে, আমরা সবাই তোমার নানু। এই বাড়িতে তুমি যতদিন থাকবে সব ধরনের আদর যত্ন করব আমরা। ধন্যবাদ আপনাদের। সত্যি বলতে আপনাদের দেখে আমার অনেক ভালো লাগছে। কিন্তু ইনায়া, তোমার পাশে এই লোকটি কে? উনি অরণ্য, আমার স্বামী। বিবাহিত জীবনে প্রথম ইনায়া অরণ্যকে স্বামী হিসেবে সকলের সামনে পরিচয় করে দিয়েছে। অরণ্য ইনার দিকে তাকিয়ে দেখে ইনা হাসি মুখে কথাটা বলে।
ইনায়ার বলা কথা শুনে অরণ্যর মন প্রশান্তিতে ভরে যায়। তাহলে কি ইনায়া তাকে স্বামী হিসেবে মেনে নিয়েছে? ইনায়া অরণ্যকে ইশারা করে সবার সাথে ভালো করে কথা বলার জন্য। অরণ্য মুখে মুচকি হাসি বজায় রেখে বিনয়ের সাথে বলে, আসসালামু আলাইকুম, আমি অরণ্য, এনার স্বামী, আরে তালুকদার বাড়ির নাতিন জামাই। অরণ্যর মুখে নাতিন জামাই কথা শুনে সব বৃদ্ধ খুশি হয়ে যায়। তার দেখে এগিয়ে আসে, অরণ্যকে রুমে নিয়ে যায়। ইনার নানু মারা যাওয়ার আগে যে রুমে থাকতো তাদের এই রুমে থাকতে দেওয়া হয়। অরণ্য আর ইনা যথেষ্ট খুশি। ইনার রুমে প্রবেশ করে ঘরের প্রতিটা জায়গায় ইনা দেখতে থাকে। ইনার চোখ যায় সামনে থাকা দেয়ালে, সেখানে তার মা আর নানুর ছবি ঝুলিয়ে রাখা হয়েছে। প্রায় 15 বছর পর নিজের মায়ের ছবি দেখেছে ইনায়া। তার চোখ পানিয়ে ভিজে যায়, আর তার নানুকে হয়তো সে জীবনে প্রথম দেখেছে। ইনার দেখার মাঝে অরণ্য বলে, এনা ফ্রেশ হবেন না? অনেক সময় ধরে জার্নি করে এসছেন, যান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসেন। অরণ্যর কথা শুনে ইনার ছবি থেকে চোখ সরিয়ে ওয়াশরুমে চলে যায়, আর অরণ্য বিছানায় শুয়ে একটু রেস্ট নিতে থাকে। অন্যদিকে ইভান অফিস থেকে বাড়ি ফিরে আসে। আজকে তার মন বড্ড বেশ খারাপ। বুকের ভেতরে কেমন জানি ছটফট করছে, যেন সে তার খুব আপন একজন মানুষকে হারিয়ে ফেলেছে। ইভান নিজেকে শান্ত করতে পারছে না, যার জন্য সে বাসায় ফিরে আসে। বাসায় ফিরে এসে দেখে অরুণা বেগম রান্নাঘরে বসে কাটাকুটা করছে। ইভান তাকে দেখে কোনো কথা না বলে চলে যায়, কিন্তু সিঁড়ির কাছে গিয়ে তার পা থেমে যায়। সে আবার ফিরে আসে তার মায়ের কাছে। অরুণা বেগম খেয়াল করে ইভান তাকে কিছু জিজ্ঞাসা করার চেষ্টা করছে, কিন্তু সাহস করে উঠতে পারছে না। অরুণা বেগম বলেন, কি হয়েছে ভান, তুমি কি কোনো কথা বলতে চাও আমাকে? ও আসলে ইনায়ে কোথায় এখন? মানে ইনায়ের সাথে আমার কিছু জরুরি কথা ছিল, যার জন্য জিজ্ঞেস করেছে। অরুণা বেগম অবাক হয় হঠাৎ করে ইভানের মুখে ইনায়ের নাম শুনে, কিন্তু সেভাবে হয়তো বিজনেসের কোনো কাজ আছে। ইভান যেহেতু নতুন করে অফিস জয়েন করেছে, তার হয়তো কোনো ফাইলের বিষয়ে ইনায়ার থেকে তথ্য জানতে হতে পারে। অরুণা বেগম বলে, ইয়ানা আর কোথাও থাকবে ওর শ্বশুর বাড়িতে। তবে বিয়ের পর ইয়ানা আর অরণ্য কোথাও ঘুরতে যায় নাই, যার জন্য তারা হানিমুনে গেছে। কোন দেশে ঘুরতে গেছে জানি না। অরুণা বেগমের মুখে ইনায়ার হানিমুনে যাওয়ার কথা শুনে ইভান এক পা পিছিয়ে যায়। তাহলে কি ইনায়া অরণ্যের নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছে? তারা কি একসাথে সময় কাটানোর জন্য হানিমুনে গেছে? ইনায়া কি সত্যি অরণ্যকে ভালোবেসে ফেলেছে? ইভান আর কোনো জবাব দেয় না। সে সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের রুমে চলে যায়। ইভান রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। এরপর ফোন বেডে রেখে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমের পানি গড়িয়ে পড়ছে ইভানের। সমস্ত শরীরে পানি বেয়ে যাচ্ছে, কিন্তু তার চোখের পানিও হয়তো সেই পানির সাথে মিশ খাচ্ছে। ইভানের এখন নিজের উপর রাগ হচ্ছে। সে তার নিজের ভুলের কারণে ইনায়াকে হারিয়ে ফেলেছে। তার বউকে নিজে দাঁড়িয়ে থেকে অন্য পুরুষের সাথে বিয়ে দিয়েছে। এর থেকে কি বড় পাপ হতে পারে? কিন্তু ইভান হঠাৎ করে ইনায়ার জন্য কষ্ট লাগছে কেন? সে কি তবে ইনায়াকে ভালোবেসে ফেলেছে? অন্যদিকে ইনায়া ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। ইনায়া চুল গড়িয়ে পানিতে পড়ছে, যদিও সে বিষয়ে তার কোনো খেয়াল নাই। ইনায়া জীবনে ঘটে যাওয়া ঘটনার কথা তার মনে পড়ে যায়। তার চোখ শুধু তার মায়ের জীবন ছবির দিকে সীমাবদ্ধ থাকে। ইনায়া এগিয়ে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে আছে অরণ্য। এতক্ষণ ইনায়ার বিষয় খেয়াল করে। অরণ্য বেড থেকে উঠে আয়নার সামনে আসে। এরপর ইনায়ার হাত থেকে টাওয়াল নিয়ে নেয়। অরণ্য টাওয়াল দিয়ে ইনায়ার মাথা মুছে দিতে থাকে। ইনায়ার হুঁশ ফিরে আসে। সে অরণ্য থেকে দূরে সরে যেতে চায়। তখন অরণ্য বলে, ভিজে চলে দাঁড়িয়ে থাকলে জ্বর এসে যাবে। ইনায়া তাকিয়ে থাকে অরণ্যর দিকে। অরণ্যর কেয়ার ভালোবাসা সব ইনায়ার ভালো লাগে। তখন এখন অরণ্য মানুষটা সত্যি অনেক ভালো। জীবনে আজ অবধি তার খেয়াল অন্য কেউ রাখে নাই। ইনায়া মনে মনে বলে, অরণ্য ভাগ্যক্রমে পাওয়া আপনি আমার জীবনের সবচেয়ে মূল্যবান উপহার। খুব যত্ন করে আগলে রাখতে চাই, যাতে জীবন থেকে কখনো হারিয়ে না যান। নারী শুধু যত্নে আর ভালোবাসায় আটকে। অতীতকে ভুলে যাওয়া যায় যদি তোমার জীবনে যোগ্য আর যত্নবান কোনো মানুষ আসে। এদিকে অরণ্য ইনার দিকে তাকিয়ে দেখে সে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অরণ্যর মুখে হাসি ফুটে ওঠে। সে হাত বাড়িয়ে ইনার মাথায় টাচ করে এরপর জোরে একটা টোকা দেয়। ইনা ব্যথায় আর্তনাদ করে ওঠে। কপালে হাত দিয়ে অরণ্যর দিকে ভ্রু কুচকে তাকিয়ে দেখে। অরণ্য বলে, মিসেস ইনায়া, এমন করে যদি বড় দিকে তাকিয়ে থাকেন তাহলে বড়র উপর আপনার নজর লেগে যাবে। জানি আমি অনেক সুদর্শন, তা বলে কিভাবে তাকিয়ে থাকবেন? আমার মধ্যে লজ্জা করে না? অরণ্যর কথা শুনে ইনায় নিজের চোখ সরিয়ে ফেলে। ইনা এতক্ষণ অরণ্যের বিষয়ে কি চিন্তা ভাবনা করছিল সেটা ভেবে। ইনায় নিজের উপর রাগ হয়। তারপর আবার অরণ্যের কথা শুনে ইনায়া বলে, অরণ্য, আপনি সুদর্শন না, আর আমি আপনার দিকে তাকিয়েছিলাম না। মিথ্যে কথা বলা বন্ধ করেন। এর থেকে আমি বলছি না আপনি বলছেন? ইনায়া, নিজের দোষ অন্যর উপর দিয়ে আপনি কি শান্তি পান?
ইনা আর অরণ্যের ঝগড়ার মধ্যে রুমের দরজায় কেউ নক করে। তারা দুজনে সেদিকে তাকিয়ে দেখে সেখানে একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে। বৃদ্ধ মহিলা তাদের খাবার খাওয়ার জন্য নিচে যেতে বলে, এরপর উনি চলে যান। ইনায় আর অরণ্য অনেক সময় ধরে জার্নি করেছে, যার জন্য তারা অনেক ক্ষুধার্ত আর টায়ার্ড ছিল, যার জন্য তারা নিচে যায় খাবার খেতে। খাবার খাওয়ার জন্য নিচে গিয়ে তারা অবাক হয়ে যায়, সেখানে বিশাল আয়োজন করা হয়েছে খাবারের। ইনায় বলে, নানু আপনারা এত খাবারের আয়োজন কেন করেছেন? আর এত সময়ের মধ্যে এত খাবার কি করে রান্না করলেন? আমরা দুজন মিলে এত খাবার কি করে শেষ করব বলুন? আরে কেন পারবো না ইনায়া? আর এই প্রথম তালুকদার বাড়িতে জামাই এসেছে। এই বাড়িতে যদি এইটুকু আয়োজন না করতে পারি তাহলে কেমন হয়? এখন খাওয়া দাওয়া শুরু করো, এত বেলা হয়ে গেছে, নিশ্চয়ই তোমাদের অনেক ক্ষুধা লেগেছে। ইনায়া আর অরণ্য চেয়ারে বসে যায়। বৃদ্ধ মহিলা তাদের খাবার বেড়ে দেয়। অরণ্য খাওয়া শুরু করে দেয়। খাবার অনেক মজা হয়েছে। ইনায়া আর অরণ্য খাওয়া দাওয়া শেষ করে চলে যায় উপরে বিশ্রাম নিতে। রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ে ইনায়া। তবে অরণ্য আশেপাশে তাকিয়ে কি যেন খুঁজতে থাকে। অরণ্য দিকে তাকিয়ে ইনায়া ভ্রু কুঁচকে বলে, কি হলো অরণ্য, আপনি কি খুঁজে যাচ্ছেন? এত সময় জার্নি করে কি আপনার শরীর টায়ার্ড হয়ে যায়নি? ঘুমোবেন না আপনি? ঘুমোতে ইচ্ছা করছে না আমার, আপনি ঘুমিয়ে যান, আমি বরং অফিসের কাজ শেষ করি এখন। ওকে। ইনায়া ছোট করে জবাব দেয়। এরপর সে বিছানায় আরাম করে শুয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে অরণ্য পাশে থাকা চেয়ারে ল্যাপটপ নিয়ে কাজ করতে থাকে। অরণ্য চোখে মুখে দেখে, বোঝা যাচ্ছে তার শরীর এখন অনেক টায়ার্ড, ঘুম দরকার। কিন্তু এই রুমে কোনো সোফা নাই, আর ইনায়ার সাথে এক বেড়ে সে ঘুমাতে পারবে না, যার জন্য অরণ্য চেয়ারে বসে যায়। ইনায়া যখন ঘুম থেকে উঠবে তখন সে ঘুমাবে। প্রায় সন্ধ্যা 6টা বেজে গেছে। ইনায়া ঘুম থেকে দেখে বাইরে মাগরিবের আজান দিচ্ছে, অন্ধকার নেমে এসেছে। ইনায়া চোখ যায় অরণ্যের দিকে, যে এখন চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। অরণ্য হাতে থাকা ল্যাপটপ পাশে টেবিলে রাখা, আর অরণ্য এক হাত মাথার পেছনে দিয়ে ঘুমিয়ে আছে। ইনায়া ভাবে হয়তো অরণ্য কাজ করতে করতে ঘুমিয়ে গেছে, যার জন্য সে আর কিছু বলে না। ইনায়া ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। সেখান থেকে ফ্রেশ হয়ে সে মাগরিবের নামাজ পড়ে নেয়। অন্যদিকে ইভান নিজের রুম থেকে বের হয়ে নাতাশার রুমের কাছে যায়। নাতাশার রুমের দরজার সামনে দাঁড়িয়ে সেখানে নক করে আর বলে, নাতাশা, তুমি কি রুমে আছো? নাতাশা? নাতাশা টেবিলে বসে পড়াশোনা করছিল, তবে হঠাৎ করে ইভানের ডাক শুনে সে রুম থেকে বের হয়ে আসে। নাতাশা বলে, ইভান ভাইয়া, তুমি হঠাৎ আমার রুমে, কোনো দরকার? নাতাশা, তোর কাছে কি ইনায়ের ফোন নাম্বার আছে? অফিসের ফাইলের বিষয়ে ইনায়ের সাথে আমার কিছু জরুরি কথা আছে। ইনার নাম্বার চাওয়ার কারণে নাতাশা প্রথমে একটু অবাক হয়, কিন্তু পরে অফিসের কাজে কথা শুনে ইনার নাম্বার দিয়ে দেয়। ইভান ইনার নাম্বার নিজের ফোনে সেভ করে, এরপর চলে যায়। ঠিক তখন পেছন থেকে নাতাশা ইভানকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, একটা কথা মনে রেখো, ইনায়ের কিন্তু বিয়ে হয়ে গেছে, আর বিয়ে কিন্তু তুমি নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছ। নাতাশার কথা ইভান শুনে নাতাশা কথাটা কেন বলেছে তা ইভান জানে। ইভান বলে, এই ইভানের স্মৃতি এত খারাপ না যে 7 দিন আগের ঘটনা ভুলে যাবে। এখন এইসব বিষয়ে চিন্তা করা বাদ দে, ভালো করে পড়াশোনা কর। ইভান কথাটা বলে চলে যায় নিজের রুমে। অন্যদিকে নাতাশা ইভানের কথা শুনে হাসে, কারণ নাতাশা যা সন্দেহ করেছে তা মিথ্যা না। পুরুষ মানুষ তখন নিজের ভালোবাসা বুঝতে পারে যখন তার শখের নারী অন্য কারো হয়ে যায়। নাতাশা নিজের রুমের ভেতরে চলে যায়, দরজা বন্ধ করে টেবিলে বসে আবার পড়াশোনার দিকে মনোযোগ দেয়। অন্যদিকে ইভান রুমে ফিরে আসে আর হাতে থাকা ফোন থেকে ইনায়ার সেভ করা নাম্বার খুঁজে বের করে। ইভান প্রথমে অস্বস্তি বোধ করছিল ইনাকে ফোন করতে, কিন্তু পরে সাহস করে ফোন করে। ইনা নামাজ শেষ করে বাইরে ব্যালকনিতে আসে। সেখান থেকে রাতের আকাশ দেখতে অনেক সুন্দর লাগছে। গ্রামের রাতের বাতাস, সুন্দর প্রকৃতি সবকিছু ইনাকে মুগ্ধ করে। ইনার ভাবনার মাঝে হঠাৎ করে ওর ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে অপরিচিত লোক কল করেছে। ইনায়া প্রথমে অবাক হলেও পরে কোনো গুরুত্বপূর্ণ কল হবে ভেবে রিসিভ করে। ইনায়া বলে, হ্যালো, কে বলছেন? ইনার কণ্ঠ শুনে ইভান চুপ হয়ে যায়। তার মুখ ফুটে কেন কথা আসছে না। ইনাকে ফোন করেছে, কিন্তু এখন সে কি বলবে? অপর পাশ থেকে ইনা কোনো উত্তর না পেয়ে ফোনের দিকে তাকিয়ে দেখে অপরিচিত ব্যক্তি এখনো ফোন কাটে নাই। তা দেখে ইনা আবার জিজ্ঞেস করে, হ্যালো, কে? কেমন আছেন ইনায়া? স্বামী সংসার নিয়ে নিশ্চয় সুখে দিন কাটছে আপনার। ইভানের কণ্ঠ শুনে ইনা অবাক হয়ে যায়। ইভানের কণ্ঠ তার পরিচিত। ইনার চোখের সামনে ভেসে ওঠে ইভানের সাথে তার সমস্ত স্মৃতি আর বিয়ের দিনের ঘটনা। ইনার সঙ্গে সঙ্গে রাগ উঠে যায়। আজ শুধু ইভানের জন্য তার নিজের মামুনি ভালো বাবার থেকে দূরে থাকতে হয়েছে। ইনা বলে, আমার ধারণা যদি ভুল না হয়ে থাকে তাহলে আপনি ইভান ভাই, রাইট? কিন্তু হঠাৎ করে ইভান চৌধুরী তার জীবনের সবচেয়ে ঘৃণিত নারীর কথা কি করে মনে করলো? ইনায়া, আপনি কি আমার উপর রাগ করেছেন?
অবশ্য আপনার সাথে যা করেছি তা আমি অন্যায় করেছি, যার জন্য সরি। ইভান ভাই, রাগ জেদ সব মানুষের কাছে করা হয়, কিন্তু অপরিচিত মানুষের প্রতি রাগ জমিয়ে লাভ কি? আর আপনি আমার সাথে যা করেছেন তা অন্যায় না, কারণ অরণ্যের সাথে বিয়ে দিয়ে অনেক ভালোই করেছেন আপনি। অনেক সুখী ইভান ভাই। স্বামী সংসার নিয়ে আমার জীবন অনেক সুখে শান্তিতে কেটে যাচ্ছে। খুব ভালো ইনায়া, আপনার ভালো করতে চেয়েছি আমি। ভালো থাকবেন আপনি। ইভানের কথা শুনে ইনার বুক ভরা কষ্ট নিয়ে বলে, কি অদ্ভুত বিষয় তাই না ইভান ভাই? আপনি আমার ভালো চাইলেন কিন্তু আমাকে না। সারা জীবন শুধু ঘৃণা করলেন, ভালোবাসলেন না। কি এমন অপরাধ হতো যদি ঘৃণা না করে ভালোবাসা দিতেন? এদিকে ইনার কথা শুনে ইভান কথা না বলে শান্ত হয়ে যায়। অন্যদিকে ইনায়া নিজের চোখের পানি আটকে রাখতে পারে না। ইনায়া নীরবে কান্না করে, তবে কার কণ্ঠে কেন কান্নার আওয়াজ হয় নাই? কারণ ইনায়া অনেক আগেই বুকে কষ্ট জমিয়ে রেখে মুখে হাসি নিয়ে কথা বলা আর শব্দ ছাড়া কান্না করা শিখে গেছে। ইনায়া বলে, তবে ইভান ভাই, আপনি কি শুধু আমার সুখের সংসারের গল্প শোনার জন্যই আমায় ফোন করেছেন? হঠাৎ করে আমার বিষয়ে জানার এত আগ্রহ কেন আপনার? না মানে আসলে ইনায়া আপনার সংসার কেমন চলছে তা জানার জন্য কল দিয়েছি। অরণ্য খুব ভালো ছেলে, নিশ্চয়ই ওর সাথে আপনি ভালো থাকবেন ইনায়া। ইভান ভাই, আমার স্বামী অরণ্য যথেষ্ট ভালো একজন মানুষ। ভাগ্য করে এমন জীবন সঙ্গী পাওয়া যায়। ওর সাথে আমি অনেক ভালো আছি। আপনি অরণ্যকে ভালোবাসেন তাই না ইনায়া? ইভান ভাই, ভালোবাসা কখনো শখ বা বিলাসিতা নয়। ভালোবাসা হচ্ছে একটা মানুষের প্রতি নিঃস্বার্থ অনুভূতি। ইনার মুখে অরণ্যের নাম শুনে ইভানের বুকের ভেতর অনেক কষ্ট হচ্ছে, কিন্তু সেটা সে মুখে প্রকাশ করে নাই, শুধু চুপচাপ শুনে যায়। নিজের প্রিয়তমার কণ্ঠে অন্য পুরুষের নাম, যাকে নিজের হাতে অন্যের অন্য কারো সাথে বিয়ে দিয়েছে, তার জন্য কান্না করা মানায়? ইনা আজ অরণ্যের বউ, এই বাস্তব কথাটা ইভানের কাছে মৃত্যু সমতুল্য। ইনাকে অন্য কারোর সাথে দেখার আগে তার যদি মৃত্যু হতো তাহলে এত কষ্ট হতো না। ইভান আর শুনতে পারল না ইনার আর অরণ্যের সুখের সংসারের গল্প। ইভান ফোন রেখে দেওয়ার আগে ছোট করে বলে, বিদায় ইনায়া, আজ আর আপনার স্বামীর ভালোবাসার গল্প শোনার আগ্রহ নাই। সারা জীবন সুখে শান্তিতে সংসার করবেন। যদি সময় হয় তাহলে না হয় আমাদের বাড়িতে বেড়াতে আসবেন। ইভান আর ইনার উত্তরের অপেক্ষা করে নাই, সে ফোন কেটে দেয়। ইভান ফোন বিছানায় ছুঁড়ে মারে। এরপর জীবনের বাস্তবতা থেকে টায়ার্ড হয়ে বিছানায় ধপ করে বসে পড়ে। তার বুকের বাঁ পাশে বড্ড বেশি কষ্ট হচ্ছে। এই ব্যথার কি কোনো ওষুধ আছে? আর কে এই ব্যথার ওষুধ লাগিয়ে দেবে তাকে? যে ছিল সে তো আজ অন্য কারো। কেন আজ এত পীড়া হচ্ছে? তার এক অজানা দহনের সমগ্র দেহ মন পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে। ভালোবাসা কি এত কষ্ট দেয় মানুষকে? অন্যদিকে ইনায়া ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে ইভান ফোন রেখে দিয়েছে, যা দেখে সে হাসে। ইনায়া চোখ বেয়ে গড়িয়ে পড়া জল সযত্নে মুছে নেয়। ইনায়া মনে মনে বলে, মূল্য দিয়ে অমূল্য বানিয়ে মূল্যহীন মানুষ বানিয়ে দিলে এখন জিজ্ঞেস করছেন সুখে আছি কি না? কি এমন হতো ইভান ভাই যদি পৃথিবীর সব নিয়ম ভেঙে আপনি আমার হয়ে যেতেন, শুধু ঘৃণা না করে ভালোবেসে আগলে রাখতেন? তাহলে আজ আমি আর আপনি বাস্তবতা মেনে নিয়ে একে অপরের থেকে দূরে সরে যেতাম না। কেন ভালোবাসলেন আমাকে ইভান ভাই? কেন? ইনায়া নিজের মনে মনে বলে কথাটা বলে ফুপিয়ে কান্না করে দেয়। এরপর আকাশের দিকে তাকিয়ে অল্প সময় নিজের সাথে কাটায়। ইনার মনে হয় হঠাৎ করে পেছনে ছায়ার মতো কেউ এতক্ষণ দাঁড়িয়েছিল, কিন্তু ভালো করে খেয়াল করে দেখে সেখানে কেউ নাই। নিজের মনের ভুল ভেবে ইনা আর এ বিষয়ে গুরুত্ব দেয় না। প্রায় 2 ঘন্টা পর ইনার রুমে এসে দেখে অরণ্যা মাত্র ঘুম থেকে উঠেছে, যা ওর চোখে মুখে ফোলা ভাব দেখেই বোঝা যাচ্ছে। ইনার দিকে তাকিয়ে অরণ্য বলে, ইনা, আপনি কখন ঘুম থেকে উঠলেন? আর আপনার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? যেন মনে হয় অনেক সময় ধরে কান্না করেছেন। কিছু কি হয়েছে আপনার? অরণ্যর কথা শুনে এরা বুঝতে পারে কান্না করার জন্য তার চোখ মুখ ফুলে গেছে, কিন্তু অরণ্যকে সত্যি কথা বলা যাবে না, তাই সে বলে, না অরণ্য, এমন কিছু না। আসলে অনেক সময় ঘুমিয়েছিলাম, যার জন্য এমন হয়েছে। আপনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসেন, আমি আপনার কফি নিয়ে আসছি। ইনা কথাটা বলে অরণ্য সামনে থেকে চলে যেতে যায়। ঠিক তখন ওর হাত শক্ত করে ধরে ফেলে অরণ্য। অরণ্য হাতে টান দিয়ে ইনাকে নিজের খুব নিকটে নিয়ে আসে। অরণ্যর এমন কাণ্ডে অবাক হয়ে যায় অরণ্য। ইনার গালে আলতো করে ছুঁয়ে দিয়ে বলে, ইনা, আপনি আমাকে ঘৃণা করেন, বড্ড বেশি ঘৃণা করেন। আমার কোনো অভিযোগ নাই, কিন্তু প্রমিস করেন কখনো ছেড়ে চলে যাবেন না আমাকে। অরণ্যর কথা শুনে ইনার চোখ যায় অরণ্যের চোখে জমে থাকা পানির দিকে। অরণ্যের চোখে পানি কেন? তাহলে কি অরণ্য শুনে ফেলেছে ইভান আর ইনার কথা? ইনা তার গালে থাকা অরণ্যর হাতের উপর নিজের হাতের ছোঁয়া দেয়। এরপর বলে, বিশ্বাস করেন, এই অরণ্য আপনাকে ছাড়া বাঁচবে না। অরণ্য, মেয়েদের বিয়ের পর স্বামী তার সবকিছু। আপনি আমার স্বামী, আর আপনি আমরা
আমি আপনার বিবাহিত স্ত্রী। আপনাকে ছেড়ে কোথায় যাব আমি? ইনা, আমার ভালোবাসার মানুষ সবসময় দূরে চলে গেছে। আমার গর্ভধারিণী মাও আমাকে ঘৃণা করে। সবার ঘৃণা সহ্য করে আমি বেঁচে আছি, কিন্তু আপনার থেকে দূরে গেলে আর বাঁচতে পারবো না। আমি জানি অরণ্য। আচ্ছা, এখন ইমোশনাল কথা বাদ দিয়ে ফ্রেশ হন, আমি কফি নিয়ে আসছি। অরণ্য ইনার যাওয়ার দিকে অল্প সময় তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। অন্যদিকে ইনা রুম থেকে বের হয়ে একটু দূরে গিয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে যায়। ইনা মনে মনে বলে, অরণ্য, আমায় মাফ করে দিবেন। হয়তো এই জীবনে আমি আপনাকে কখনো ভালোবাসতে পারবো না, কিন্তু কখনো ছেড়েও যাব না। আপনি আমার স্বামী অরণ্য। নারীর জীবনে অতীত থাকতে হয় না, যা থাকে তা হলো বর্তমান। অতীতে থাকা দোষের কিছু না, কিন্তু অতীতে পড়ে থাকা ঠিক না। রাত প্রায় 10 মিনিট পর রুমে এসে দেখে অরণ্যকে রুমে। দেখতে না পেয়ে সে ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখে। ওয়াশরুমে দরজা খোলা দেখে ইনা বুঝতে পারে অরণ্য ফ্রেশ হয়ে বাইরে চলে এসেছে। ইনার হাতে থাকা কফি টেবিলের উপর রাখে। এরপর ব্যালকনিতে উঁকি দিয়ে দেখে অরণ্য সেখানে দাঁড়িয়ে আছে। অরণ্যর হাতে সিগারেট চা দেখে ইনা ভ্রু কুঁচকে অরণ্যের দিকে তাকায়। অরণ্য হাতে থাকা সিগারেট যখন ঠোঁটের কাছে নিয়ে এক টান দিতে যাবে, তার আগে ইনা ওর হাত ধরে ফেলে। এরপর হাত থেকে সিগারেট ফেলে দেয়। ইনা সিগারেট ফেলে দেওয়ার কারণে অরণ্য বিরক্ত হয়, তবে সে চুপচাপ থাকে। পাশে দাঁড়িয়ে থাকা ইনা শুধু দেখে যাচ্ছে অরণ্যের এই নীরব শান্ত ব্যবহার। আজ অনেক দিন পর অরণ্যকে এমন শান্ত চুপচাপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখছে। ইনা ব্যালকনিতে থেকে হেঁটে বেরিয়ে আসে। এরপর রুমে এসে টেবিলের উপর রাখা কফির মগ নিয়ে আবার ফিরে আসে। অরণ্য ইনার পায়ের শব্দ শুনে তবু সে তার দিকে ফিরে তাকায় না, বা ইনা চলে যাচ্ছেন কি এই কথা জিজ্ঞেস করে না। ইনা কফির মগ অরণ্যের মুখের সামনে ধরে আর শক্ত গলায় বলে, অরণ্য, আপনার কফি এখনো গরম আছে, তাড়াতাড়ি খেয়ে নিন, পরে ঠান্ডা হয়ে যাবে আবার। আর সিগারেট খাওয়া আমার পছন্দ না, তাই ফেলে দিয়েছি। আম সরি। অবশ্য ইনার হাত থেকে কফির মগ নেয়। অরণ্যর এমন চুপ করে থাকা তার ভালো লাগছে না। হয়তো ইভানের সাথে ইনার কথা বলা পছন্দ হয় নাই অরণ্যর, যার জন্য সে রাগ করে চুপ হয়ে গেছে। অরণ্য যখন একা সময় কাটাতে চায়, তখন ইনা আর তাকে বিরক্ত করে না। সে ব্যালকনিতে থেকে রুমে আসার জন্য পা বাড়ায়। অরণ্য তখন বলে ওঠে, এনে সিগারেট খাওয়া মানুষ পছন্দ না? আপনারা সিগারেট খাওয়া মানুষকে পছন্দ না? কোনটা সঠিক? অরণ্য কথা শুনে এনার পা থমকে যায়। পেছনে ফিরে অরণ্যর দিকে দেখে সে নিজের বলা কথা শেষ করে কফিতে মুখ দেয়। অরণ্যকে যে তাকে খোঁচা দিয়ে কথাটা বলেছে তা বুঝতে ইনার খুব বেশি দেরি হয় নাই। ইনা মৃদু হাসি মুখে বজায় রেখে বলে, এই পৃথিবীতে ইনায়ের পছন্দের কেউ নেই, কারণ সে যত বেশি সম্পর্কে জড়ায় তত বেশি কষ্ট সহ্য করতে হয় তাকে। আর আপনি আমার শত্রু, অবশ্যই আমার বড্ড অপছন্দ মানুষ আপনি। অরণ্য কফির মগ থেকে ঠোঁট সরিয়ে ফেলে এরপর বলে, মানুষ চাহিদা অনুযায়ী আমাদের ব্যবহার করে, আর আমরা মনে করি তারা আমাদের ভালোবাসে। এটি হলো জীবনের ধ্বংসের অধ্যায়। অতৃপ্ত এই পৃথিবীতে আজ যা আয়োজন, অর্ধেকই তার মায়া, আর বাকি অর্ধেক প্রয়োজন। ইনা কথাটা বলে নিজের রুমে ফিরে আসে। সেখানে অরণ্য শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। তার হাতে থাকা গরম কফির মগে আবার চমক বসায়। অরণ্য যখন অধিক মন খারাপ থাকে, তখন সে শান্ত হয়ে আকাশ দেখে। রাতের বেলা গ্রামের আকাশ দেখতে অনেক সুন্দর লাগে। কি অপরূপ দৃশ্য! এক ঝাঁক তারা ফুটেছে, তারা সমগ্র আকাশ জুড়ে ছোটাছুটি করছে। অরণ্য যখন অনেক ছোট ছিল, তখন তার বাবা তাকে নিয়ে আসতো ছাদে। এরপর থেকে তার ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশ দেখতে বড্ড বেশি ভালো লাগে। অরণ্য যখন একা দাঁড়িয়ে আকাশ দেখে, তখন তার মনে হয় পাশে তার বাবা দাঁড়িয়ে আছে। বাতাসের সুপ্ত ছোঁয়ায় বাবার অস্বস্তি অনুভব করে। সকল বিপদ কষ্টের মাঝে বাবার ছায়া সবসময় তার পাশে থাকে, নিজেকে শান্ত রাখতে। এই আকাশ আর তার বাবার অস্তিত্ব তাকে সাহায্য করে। অরণ্য কফির মগে হাত দিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার মনে এমন অদ্ভুত অনুভূতি কেন তৈরি হচ্ছে খোদা? এনার প্রতি নিজের ফিলিংস নিয়ন্ত্রণ করতে পারছি না আমি। যে আমাকে অসম্ভব ঘৃণা করে, তার মায়ে আসক্ত হয়ে কেন যাচ্ছি আমি? নিজেকে সামলে রাখা বড্ড দায় হয়ে যাচ্ছে আজকাল। অরণ্য অসহায় হয়ে কথাটা বলে, কিন্তু তার কথার মাঝে স্পষ্ট বোঝা যাচ্ছে সে প্রতিনিয়ত তিলে তিলে ইনার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। ইনার মায়ের বেড়াজালে সে জড়িয়ে যাচ্ছে, যেখান থেকে বের হওয়ার কোনো উপায় আর জানা নেই। অরণ্য আনমনে বলে ওঠে, আমার কাছে তুমি অন্যরকম, ভালোবাসি বেশি, প্রকাশ করি কম। অরণ্য নিজের একাকিত্ব উপভোগ করতে থাকে। অন্যদিকে ইনা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলের বিনুনি করে যাচ্ছে। প্রায় 2 ঘটনার পর অরণ্য রুমে আসে। ইনা নিজের ফোনে মেসেজ করছিল নাতাশার সাথে। চৌধুরী বাড়ি থেকে বিয়ে হয়ে চলে আসার পর নাতাশার সাথে তার আর ভালো করে কথা হয় নাই। অরণ্য একবার ইনার দিকে তাকিয়ে দেখে, ইনা ফোন রেখে অরণ্যর দিকে দেখে। দুই যারা চোখের মিলন হয়। অরণ্য তার ব্যাগ থেকে ল্যাপটপ বের করে, অফিসের কাজ করতে থাকে।
ইনায়া অরণ্যের ব্যবহার অনেক সময় ধরে লক্ষ্য করে যাচ্ছে। অরণ্য যে তাকে এড়িয়ে যাচ্ছে তা ইনায়া বেশ বুঝতে পারে। ইনায়া ফোনে নাতাশার সাথে মেসেজ করা বন্ধ করে দেয়, পড়াশোনার কথা বলে, নাতাশাকে বিদায় জানিয়ে ফোন রেখে দেয়। বিছানায় ফোন রেখে ইনায়া অরণ্যর সামনে আসে, তবুও অরণ্য ইনার দিকে না তাকিয়ে ল্যাপটপে কাজ করে যাচ্ছে। অরণ্যর এমন শান্ত রূপ দেখে ইনা বেশ বিরক্ত হয়। সে অরণ্যর হাত থেকে ল্যাপটপ নিয়ে পাশের টেবিলে রেখে দেয়। ইনার এমন কাজে অরণ্য বিরক্ত নিয়ে ভ্রু কুঁচকে ইনার দিকে তাকিয়ে বলে, সমস্যা কি আপনার ইনায়া? সব জিনিস আমার হাত থেকে কেড়ে নিয়ে ফেলে দিচ্ছেন কেন? বেলকনিতে থাকতে সিগারেট ফেলে দিলেন, এখন ল্যাপটপ। এখন কি ল্যাপটপ আপনার সমস্যা হয়? অরণ্যর কথা শুনে ইনা রেগে গিয়ে বলে, না, সমস্যা ল্যাপটপে না, সমস্যা হলেন আপনি। এই ইনায়ার জীবনের সবচেয়ে বড় সমস্যা, আপদ বিপদ হলো অরণ্য রাজ চৌধুরী। ইনায়া, প্রায় 3 ঘন্টা ধরে আপনার সাথে আমার কথা হয় না, তাহলে কি করে সব সমস্যার কারণ আমি হয়ে গেলাম? অবশ্যই সমস্যার কারণ আপনি। 3 ঘন্টা ধরে আমার সাথে কথা বলেন না কেন আপনি? কি করেছি আমি যে রাগ করে মুখ ভার করে রেখেছেন ইভান ভাই? এদিকে ইনার মুখে ইভানের নাম শোনার আগে অরণ্যর মাথায় রক্ত উঠে যায়। অরণ্য সোফায় বসেছিল আর ইনায়া দাঁড়িয়ে, যদিও অরণ্যের উপর একটু ঝুঁকেছিল ইনায়া। অরণ্য রাগের দৃষ্টিতে ইনার দিকে তাকায় যেন চোখ দিয়ে আগুন বের হবে। অরণ্য সামনে ঝুঁকে থাকা ইনার হাতে শক্ত করে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। অরণ্যর এমন কাছে ইনা হতভম্ব হয়ে যায়। হঠাৎ করে এমন করে হাতে টান পড়ায়। ইনা সোজা এসে পড়ে অরণ্যের কোলে। অরণ্যের রাগের দৃষ্টি দেখে ইনার শুকনো ঢোক গেলে অরণ্য ইনাকে নিজের কাছে নিয়ে আসে। আজ অব্দি হয়তো অরণ্য ইনার উপর এত রাগ কখনো দেখে নাই, আর না সব ইচ্ছায় কখনো ইনাকে নিজের কোলে বসিয়েছে। অরণ্য ইনার গালে শক্ত করে ধরে বলে, একদম চুপ। যদি আর কখনো এই মুখে ইভানের নাম শুনি, তাহলে কিন্তু আপনাকে খুন করে ফেলবো। ইভান চৌধুরী কবর করতে বাধ্য করবেন না আমাকে।